আসসালামু আলাইকুম, শুভ সকাল। টেক্সটাইল এন্ড অ্যাপারেল মার্চেন্ডাইজিং এর 2 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। স্বাভাবিকভাবেই আজকে অনেক নতুন চেহারা দেখতেছি এবং এই নতুন চেহারাগুলোর জন্য কোর্স আউটলাইনটা আরেকবার শর্টে বলবো আজকে। তাহলে আপনাদের এই টেক্সটাইল এন্ড অ্যাপারেল মার্চেন্ডাইজিং আগের দিনই আমি ক্লিয়ার করছি এই জিনিসটা যে এই টেক্সটাইল এন্ড অ্যাপারেল মার্চেন্ডাইজিং এই সাবজেক্টটা আর প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল এই সাবজেক্টটা, এই দুটো সাবজেক্ট কারিকুলামে আগে কিন্তু অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 4 এর ভিতরে ছিল। অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 4 এর ভিতরে ছিল। এখন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 4 থেকে আলাদা করে বের করে নেওয়া হয়েছে কি জন্য? এখানে ইয়ার্ন মেজরমেন্টস কে আছে, ফ্যাব্রিক মেজরমেন্টস কে আছে, ওয়েট প্রসেসিং মেজরমেন্টস কে আছে, দুজন আছে। তো এই এরকম যারা ধরেন ইয়ার্ন, ফ্যাব্রিক, ওয়েট প্রসেসিং এই মেজরগুলো নিয়েও মার্চেন্ডাইজিং এ অথবা আইতে অথবা প্রোডাকশনে অথবা কোয়ালিটিতে জব করতে পারেন। এই জন্য এই সাবজেক্টগুলো এখন মেজর থেকে বের করে নিয়ে জেনারেলাইজড করে দেওয়া হয়েছে, যাতে তামিমের ইচ্ছা হলো মানে তামিম এটা পড়লো, এবং তামিম তো হচ্ছে ডাইন এক্সিকিউটিভ ডাইন ফ্লোরে আছে। তো ওর যদি হঠাৎ ইচ্ছা হয় যে আমি বাইক হাউসে যাবো, ক্যারিয়ার সুইচ করবো, বেসিক যে টার্মসগুলো আপনারা এখানে যে জিনিসগুলো পড়বেন, ইকো টার্মস আছে, ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস, স্যাম্পলিং গুলো আছে যে একটা ইন্ডাস্ট্রিতে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কি কি স্যাম্পলিং করা হয়, স্যাম্পল করা হয়। তারপরে হচ্ছে এই যে আরো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, কনজাম্পশন এন্ড কস্টিং, তারপরে ফ্যাশনের কোন কোন প্রভাব আছে একটা টোটাল অর্ডার সাইকেলের ভিতরে, আর ওভারঅল মার্চেন্ডাইজিংটা কি আর এটা কি, মানে এই সাবজেক্টটা কিন্তু অনেকটা বিজনেসের সাথে রিলেটেড। আজকে টপিকে যখন আমরা ডিসকাস করব দেখবেন যে বিজনেসের অনেক কিছু, এই যে ফান্ডামেন্টালস অফ ফ্যাশন মার্কেটিং এবং টেক্সটাইল এন্ড অ্যাপারেল মার্কেটিং এবং ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল এন্ড অ্যাপারেল বিজনেস, এই তিনটা চ্যাপ্টার আমি একসাথে মার্জ করে বড় একটা লেকচার বানাইছি। ওখানে দেখবেন যে আমরা কিন্তু বিজনেস নিয়ে কিছু লেখাপড়া করব, সরাসরি ইঞ্জিনিয়ারিং আর টার্মস আজকেই আমরা মানে শুরুর দিকে আমরা ঢুকব। আচ্ছা, তো তাহলে আরেকবার তাহলে সামারাইজ করে দিই। আচ্ছা, তাহলে শুরুতে ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল এন্ড অ্যাপারেল বিজনেস, এই চ্যাপ্টারটা টেক্সটাইল এন্ড অ্যাপারেল মার্কেটিং, আর আমাদের যে মার্কেটিং এর ভিতর যে অবজেক্টিভ এন্ড স্ট্যাটিস্টিক্স আছে আর ফান্ডামেন্টালস টু ফ্যাশন মার্কেটিং, এইগুলা আপনাদের মিডে আছে, মিডে থাকবে। আর এটার পর যদি আমরা ওইটা শেষ করতে পারি, আশা করি শেষ করে ফেলবো, তারপর আমরা মার্চেন্ডাইজিং এর বেসিক্সে যাব। দ্য রোল অফ মার্চেন্ডাইজিং, আর্ট অফ অর্ডার নেগোসিয়েশন, এটা ওই নেগোসিয়েশনটা হয়তো ফাইনাল থাকতে পারে। আর এছাড়া যে মার্চেন্ডাইজিং প্ল্যানিং, মার্চেন্ডাইজারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, মানে মার্চেন্ডাইজিং এর ফ্লো চার্ট বা একজন মার্চেন্ডাইজারের টোটাল কি কি কাজ হয়, কি কি কাজ করা লাগে, এটা হচ্ছে একটা প্ল্যানের ভিতর থাকে। সেই প্ল্যানটাকে বলা হচ্ছে টিএনএ। নাম শুনছেন? টিএনএ নাম শুনছেন? পুরোটা শুনুন। ওটা বলে ফুল ফর্ম সব সময় তো শুনতেই আসি। আচ্ছা, আপনাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এটা, এবং আমি এটা বাধ্যতামূলক করে দিব। এটা আমি হচ্ছে আশা করি ফাইনালে দিতে পারবো। টাইম এন্ড অ্যাকশন প্ল্যান। টাইম এন্ড অ্যাকশন প্ল্যানটা কি? টাইম এন্ড অ্যাকশন প্ল্যানটা হচ্ছে একজন মার্চেন্ডাইজারের একটা অর্ডার শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত একজন মার্চেন্ডাইজারের কি কি কাজ করতে হয়, তার টোটাল কাজের তালিকা কি, লিস্ট কি, বা কাজের ফ্লো কি। যে শুরুতে একটা অর্ডার মানে কনফার্ম হওয়ার আগে তাকে হচ্ছে স্যাম্পল পাঠানো হয়, সেই স্যাম্পলগুলো পাঠানোর পর স্যাম্পলের ভিতর কারেকশন আসে, সেই কারেকশন অনুযায়ী আবার স্যাম্পল পাঠাতে হয়। স্যাম্পল তো আবার একটা না, শুরুতে বায়ার স্যাম্পল দেওয়া হয় বা যেটাকে কাউন্টার স্যাম্পল বলে, বায়ার স্যাম্পল বা কাউন্টার স্যাম্পল, এইটা দেওয়ার পর এইটা যদি হচ্ছে এই যে বায়ার স্যাম্পল কাউন্টার স্যাম্পল, এটাও কিন্তু একটা কোম্পানি ভেদে বায়ার ভেদে তারা ডিফারেন্ট স্যাম্পলের নাম ইউজ করে। অ্যাপ্রুভাল স্যাম্পল আসছে, তো কাউন্টার স্যাম্পলের পর কি? কাউন্টার স্যাম্পলের পর হচ্ছে তারা দেখতে চায় যে একটা ডামিতে জিনিসটা কেমন ফিট করতেছে, ফিট স্যাম্পলটা চাই। সেই ফিট স্যাম্পলটা আমি বানাবো, ফিট স্যাম্পল বানানোর জন্য আমি কিন্তু আমার কাছে ওরা চাইছে সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক 28 কাউন্টার সুতা দিয়ে তৈরি করা, যেটার জিএসএম হবে 160। তো আমি হচ্ছে ওইটা দিতে পারতেছি না, এখন আমার কাছে ওই 28 কাউন্টের নাই, আমার কাছে আছে 26 কাউন্টের 160 জিএসএম এর ফ্যাব্রিক। আমি ওইটা দিলে ফিট স্যাম্পল ওটা অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার পর যখন সাইজ সেট চাবে যে ফিট
ফিট স্যাম্পলটা আমি অ্যাপ্রুভ হইছে, আমি পছন্দ করছি, এবার আমাকে ডিফারেন্ট সাইজে দেখাও, যে এম সাইজে একটা, এক্সেল সাইজে একটা, ডাবল এক্সেল সাইজে একটা, বিভিন্ন বিভিন্ন সাইজে স্যাম্পল দেখাও। তখন আবার অরিজিনাল ফ্যাব্রিকটা, যে ফ্যাব্রিকে আমাকে ইয়ে করতে হবে, হ্যাঁ বায়ারকে যে ফ্যাব্রিক দিতে হবে, যে 28 কাউন্টের সুতার 170 জিএসএম, তখন আমি কি খুব দ্রুত কথা বলতেছি না, বুঝতে প্রবলেম হলে বলবেন। আচ্ছা, তো এই জিনিসটা তখন তাকে ম্যানেজ করে সাইজ সেট স্যাম্পল বানাই দেয়, বানানোর পর ওইটাই যদি আবার কিছু মানে ওইটাই কোনো সাজেশন বা রিকমেন্ডেশন আসলে যে এই বুকের এমব্রয়ডারিটা এটা আর 1.5 ইঞ্চি নিচে হবে, বা বুকের এই এমব্রয়ডারিটা 1 মিলিমিটার বামে হবে, একটা কমেন্টস দিয়ে দিল। সে কমেন্টস দেওয়ার পর ওগুলো যখন আমার সব পাস করা হয়ে যাবে, তখন হবে মানে প্রি প্রোডাকশন স্যাম্পল, পিপি স্যাম্পল। এইটা করার পর তাকে খুব মার্চেন্ডাইজিং এর একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পিপি মিটিং অ্যারেঞ্জ করা, প্রি প্রোডাকশন মিটিং। সেটাতে এই যে ধরেন আমি একটা কম্পোজিট ফ্যাক্টরির মার্চেন্ডাইজার, এখানে 4টা ডিপার্টমেন্ট আছে। 4টা ডিপার্টমেন্ট কি কি? এখানে হচ্ছে ডাইং সেকশন আছে, ডাইং সেকশন ছাড়া এখানে হচ্ছে স্টোর, ওই যে স্টোর বা হচ্ছে কি বলে ইনভেন্টরি সেকশন আছে, এখানে হচ্ছে কাটিং সেকশন আছে, সুইং সেকশন আছে। আচ্ছা, এটা এফজিএস ধরো ফিনিশড গুড সেকশন। তো তাদেরকে নিয়ে একসাথে এক ছাদের নিচে এক রুমে নিয়ে মিটিং করতে হবে যে আপনাদের দিক থেকে কি কি চ্যালেঞ্জ আসতে পারে বলেন। এই অর্ডারটা আমার এত তারিখ 25শে ফেব্রুয়ারি 25শে এপ্রিল আজকে শুরু করতেছি, সচরাচর 90 থেকে 120 দিনের সাইকেলে একটা অর্ডার, মানে অর্ডারের সাইকেল 90 থেকে 120 দিন হয়। এবার ওটা বায়োলজিক্যাল কোম্পানি আছে, আর তার ভেতরে আপনার কিন্তু এই যে র ম্যাটেরিয়ালগুলো আনতে, জাহাজ দিয়ে আনতেই কত 1.5 মাস চলে যায়। হ্যাঁ, 45 দিন থেকে 60 দিন ওটার পিছনে চলে যায় যে জিনিসগুলা শিপে আসবে। এয়ারে আনতে গেলে তো আমার আর প্রফিটটা নিয়ে সরকারের অনেক কষ্ট, প্রফিট আর ওদের বিল পুরোটাই কাটাকাটি হয়ে যাবে। তো এইটা বাকি রেখে ওনারা আসলে কিন্তু বেশি দিন সময় পায় না। একটা নিট গার্মেন্টস এর জন্য, সেই নিট গার্মেন্টস এর এসএমবি যদি 5 করে হয়, ওই 10,000 পিসের জন্য সুইং সেকশন সর্বোচ্চ টাইম পাবে 12 থেকে 15 দিন। কাটিং ডিপার্টমেন্ট কত দিন টাইম পায়? কাটিং ডিপার্টমেন্ট সর্বোচ্চ 3 দিন। আর এর আগে কাটিং ডিপার্টমেন্টকে হচ্ছে প্যাটার্ন রেডি করে ফেলতে হয়, মার্কার রেডি করে ফেলতে হয়, তারপর আমি কিরকম মার্কারে কাটবো, তার জন্য আমি আমার কাপড়টা কি স্ট্রাইপ নাকি কাপড়টা জাস্ট এওপি প্রিন্ট নাকি এটা হচ্ছে সলিড ডাই, এগুলোর উপর ডিপেন্ড করে আমাকে আগে থেকে সব রেডি করে রাখতে হয় যে আমি এই টেবিলটায় কাটবো বা আমি এই টেবিলটায় কাটবো। তো ওইভাবে কেউই আসলে বেশি দিন টাইম পায় না। আর যদি নিজের ফ্যাক্টরিতে ডাইং হয়, তাহলে ডাইং ডিপার্টমেন্টের উপর আলাদা প্রেসার থাকে যে সে ম্যাচ করে সব রিকোয়ারমেন্ট ফিল আপ করে ডিউ টাইমের ভিতরে প্রোডাক্টটা ডাইং সেকশন থেকে বা কমপ্লিট একটা কালার ফ্যাব্রিক আমাকে কাটিং সেকশনে পাঠাইতে হবে। তো ওই জন্য একসাথে নিচে পিপি মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ হয়, মানে গুরুত্বপূর্ণ। এবং এই পিপি মিটিং এর পরে সুইং সেকশনে বাল্ক প্রোডাকশনে চলে যায় আইটেমটা। আর আমরা যেহেতু স্যাম্পল করে তারপর হ্যাঁ হয়তো পিপি স্যাম্পল অ্যাপ্রুভ হওয়ার পর পিপি মিটিং হয়। আমি পিপি মিটিং এর কথাটাই বললাম। আর এখানে আমি যে কথাবার্তাগুলো বলতেছি, এই কথাবার্তাগুলোর 90%ই হচ্ছে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভ থেকে, ঠিক আছে? টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে তো সুইং সেকশন নেই, যেগুলো শুধু টেক্সটাইল ইন্ডাস্ট্রি, কম্পোজিটের কথা বলতেছি না। তো এই মার্চেন্ডাইজিংটা কিন্তু আসলে ওই মানে এখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রির ইনভলভমেন্ট থাকতে হবে, ঠিক আছে? মানে কমপ্লেক্স ফ্যাক্টরি, হ্যাঁ কম্পোজিট ফ্যাক্টরি। আর কমপ্লায়েন্স, আপনি যে কমপ্লায়েন্স বলতেছেন, কমপ্লায়েন্স হচ্ছে যাদের বিভিন্ন সার্টিফিকেশন আছে, সার্টিফিকেশন থাকলে ওটাকে কমপ্লায়েন্স বলা হয়। আর কম্পোজিট হচ্ছে যেখানে ফ্যাব্রিক, ফ্যাব্রিক আর ডাইং, তারপরে হচ্ছে কমপ্লিট গার্মেন্টস, এডিটিংও থাকতে পারে, ফুল প্যাকেজ আছে যাদের কাছে। ওকে, আর এর আর কি মিসিং গেল? আচ্ছা, তো এই টাইমের অ্যাকশন প্ল্যানটা হচ্ছে একজন মার্চেন্ডাইজিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার কাজের সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ অংশ, যে টাইমের অ্যাকশন প্ল্যান তাকে কি কি কাজ করতে হতে পারে। যদিও ওই টাইমের অ্যাকশন প্ল্যানে যা যা থাকে এর ভিতর কি কি থাকতে পারে? সোর্সিং, সোর্সিং মানে বুঝেন? খোঁজা। হ্যাঁ, সোর্সিং মানে হচ্ছে খোঁজা, বা সোজা বাংলায় হচ্ছে জিনিস র ম্যাটেরিয়ালের ব্যবস্থা করা, ব্যবস্থা করে কিনে আনা, অর্ডার দিয়ে কিনে আনা, ঠিক আছে? তারপর আরেকটা হচ্ছে এসডি বা পিডি, স্যাম্পল ডেভেলপমেন্ট বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট। আর আরেকটা হচ্ছে বিপি অথবা জাস্ট
ফ্যাক্টরি ভেদে এই ডিপার্টমেন্টগুলো চেঞ্জ হয়। কিছু কিছু ডিপার্টমেন্টে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টকে এরকম তিন ভাগে ভাগ করা হয়, যে যার ভিতর সোর্সিং ডিপার্টমেন্ট থাকবে, কিছু মার্চেন্ডাইজারের কাজই হবে সোর্স করা, ওরা হচ্ছে সোর্সিং মার্চেন্ডাইজার। তারপর আরেকটা জায়গায় সে আলাদা করা থাকবে, তারা শুধু স্যাম্পল ডেভেলপ করবে বা প্রোডাক্ট ডেভেলপ করবে। ডেভেলপ মানে কি, ওই যে বিভিন্ন স্যাম্পলগুলোর কাজ করবে তারা, শুধু যে একবার বায়ার স্যাম্পল বানাবে বা কাউন্টার স্যাম্পল বানাবে, তারপরে ফিট স্যাম্পল, সাইজ সেট স্যাম্পল, পিপি স্যাম্পল, এই টাইপের শুধু তারপর হচ্ছে বিভিন্ন টেস্ট করার জন্য সিপিটি স্যাম্পল, জিপিটি স্যাম্পল, এগুলোর কাজ করবে তারা। ওইটা হচ্ছে এসডি বা পিডির কাজ। আর যারা হচ্ছে পিপি মিটিং থেকে শুরু করে এরপর একদম প্রোডাকশন পর্যন্ত, ওখানে তাদেরকে কি বানাতে হয়, গোল্ড সিল স্যাম্পল, গোল্ড সিল মানে হচ্ছে যেটা প্রোডাকশন স্যাম্পল। তারপর শেষের দিকে হচ্ছে টিওপি, টপ অফ প্রোডাকশন স্যাম্পল। টপ অফ প্রোডাকশন মানে হচ্ছে কি, র্যান্ডমলি প্রোডাকশন ফ্লোরে গিয়ে ওখান থেকে ভালো দেখে 4-5টা স্যাম্পল নিয়ে আসা। আপনারা এটাও আশা করি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এখন জবে আছেন কয়জন, একটু হাত তুলুন। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আচ্ছা, পলাশার নাহিদা হচ্ছে উৎস আছে। আপনার নাম কি জানেন? শামিম। আপনি রেগুলার ক্লাস, আপনার রেগুলার নামটা জানি না। এই যে আপনারা যারা গার্মেন্টস সেকশনে আছেন, আপনারা তো জানেন যে স্যাম্পলগুলো সচরাচর তৈরি করার জন্য আলাদা ডিপার্টমেন্ট থাকে, স্যাম্পলিং ডিপার্টমেন্ট থাকে বা স্যাম্পল সেকশন। আর এই যে বাল্ক মার্চেন্ডাইজার, যারা বাল্ক প্রোডাকশনের মার্চেন্ডাইজার, ওদেরকে একটা স্যাম্পল কালেক্ট করতে হয়, এটাকে বলে টিওপি স্যাম্পল, টপ অফ প্রোডাকশন স্যাম্পল, অথবা এটাকে গোল্ড সিলও বলে। সবই হচ্ছে বায়ার এবং বিভিন্ন কোম্পানির উপর ডিপেন্ড করে, তারা ডিফারেন্ট নাম ইউজ করে। এই গোল্ড সিল বা টিওপি, টপ অফ প্রোডাকশন স্যাম্পলটা হচ্ছে আমার প্রোডাকশনে চলে গেছে অলরেডি, গ্রিন সিল শেষ করে, পিপি স্যাম্পল শেষ করে অ্যাপ্রুভ হয়ে প্রোডাকশনে চলে গেছে, এবং আমার শিপমেন্টের তারিখ নির্ধারণ হয়ে আছে কথা 15ই মে। 15ই মে শিপমেন্টের তারিখ নির্ধারিত হয়ে আছে 20 দিন আগে। আর আমার এই প্রোডাকশন শেষ হবে মোটামুটি 30 তারিখ। আমার প্রোডাকশন 20 তারিখ শুরু হয়েছে, 30 তারিখ প্রোডাকশন শেষ হবে। এই 25 তারিখের দিকে আমি হচ্ছে সুইং সেকশনে গিয়ে সুইং সেকশন থেকে র্যান্ডমলি কয়েকটা স্যাম্পল তুলে সেই স্যাম্পলগুলো হচ্ছে পাঠাইতে হবে প্রোডাকশন স্যাম্পল। ওই তো প্রোডাকশন স্যাম্পল ওইটাই বলতেছি যে টিওপি, ওটাকে টপ অফ প্রোডাকশন বা প্রোডাকশন স্যাম্পল বা গোল্ড সিল, এক এক জায়গায় এক নাম ব্যবহার করে। আমি তো এই পর্যন্ত দুটো জায়গায় জব করছি, এক জায়গায় মার্চেন্ডাইজিং আর এক জায়গায় আইতে। তো দুই জায়গায় কিন্তু স্যাম্পলিং মানে স্যাম্পলিং যে ফ্লো চার্ট বা স্যাম্পলগুলো ডিফারেন্ট ছিল। এক জায়গায় মূলত তিনটা স্যাম্পলের উপর বেস করে থাকতো, যে রেড সিল, গ্রিন সিল, গোল্ড সিল। আর তার আগে থাকতো হচ্ছে বায়ার বা কাউন্টার স্যাম্পল। আর এই আর কি, এই গ্রিন সিলটা পিপি, মূলত হচ্ছে পিপি ছিল। আর গোল্ড সিলটা হচ্ছে টিওপি বা প্রোডাকশন যাই বলে। আর এই রেড সিলের ভিতরে ছিল হচ্ছে সাইজ, কি বলে, ফিটের পরে আসতো সাইজ সেট। সাইজ সেটের পর যদি আরো কোনো টেস্ট করা থাকতো, সেই টেস্ট এগুলো করে মানে সবগুলোই ফাইনালটা হচ্ছে রেড সিল বলতো আর কি। তো আবার আগের ফ্যাক্টরিতে ছিল এই জিনিসগুলো, আবার পরের ফ্যাক্টরিতে দেখলাম কি তারা এইভাবে এত কিছু ইউজ করলো, তাদের ওখানে টেস্টের জন্য যে স্যাম্পল সেটাকে জিপিটি বলে। তারা আবার হচ্ছে ওই বায়ার বা কাউন্টার স্যাম্পল থাকে, তারপরে ওটাকে ফিট স্যাম্পল, সাইজ স্যাম্পল, এইভাবে আরো ইলাবোরেট ওয়েতে তারা সব স্যাম্পলগুলো তৈরি করে। তারপর পিপি স্যাম্পল, জিপিটি বলে, তারপরে হচ্ছে টিওপি স্যাম্পল। তো এই জিনিসটা আমি খেয়াল করলাম, আপনারা নিজেরা যদি মাঝে মাঝে আমি কোনো কিছু পড়ার সময় মনে করেন যে না আমি তো এই জিনিসটা এইভাবে পড়ি নাই বা আমি তো এইভাবে জিনিসটা শিখি নাই, মানে আপনি ভুল না, আপনারটাও ঠিক। এটা মূলত এই জিনিসগুলো একদম ফিক্সড না, এগুলা হচ্ছে ওই আসমানি কিতাবের মতো দৈববাণী না, এগুলা ফ্যাক্টরিরা বায়াররা নিজেদের সুবিধা মতো চেঞ্জ করে দেয়। এবং কিছু জায়গায় বায়ার 5টা স্যাম্পল দিয়ে খুশি থাকে, কিছু জায়গায় বায়ার 8 ধরনের স্যাম্পল দেয়। সে হয়তো ওই যে সেলসম্যান স্যাম্পল চাইতে পারে, সে হচ্ছে ফটোশুট স্যাম্পল চাইতে পারে, বিভিন্ন রকম, তাই সে এক্সট্রা কোনো ক্রাইটেরিয়া দিতে পারে। তাহলে আস্তে আস্তে আমরা পড়ালেখার ভিতর চলে যাই, এগুলা যা বললাম এগুলো এক্সামে সরাসরি আসবে না, ঠিক আছে? এইগুলো লাইভ এক্সামে লাগবে। এই টিএলএ জিনিসটা আমি বাধ্যতামূলক করে দিব। এখন পর্যন্ত কোর্সটা আমি 2বার দিছি, বাধ্যতামূলক করে দিলেই হবে এক্সামে। আপনারা যাতে শিখতে বাধ্য হন, এই জন্য টিএলএটা আমি ফাইনালে থাকবে, ওই সেটটা আমি বাধ্যতামূলক করে দিব।
যে টিএলএ একবার শিখে যাবে সে মোটামুটি মার্চেন্ডাইজারের কি কি কাজ করতে হয় তার ওইটা মাথা থেকে আর চলবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার সরাসরি শুরু করি। তাহলে আপনার নামটা ভুলে গেছি। হ্যাঁ শামিম। আচ্ছা টেক্সটাইল টেক্সটাইল কাকে বলে? টেক্সটাইল বলতে কি বোঝায়? এটা না দেখে আপনি আপনার মতো করে অর্থ বলেন। টেক্সটাইল বলতে কি বোঝায়? ফাইবার থেকে একেবারে ফাইনাল গার্মেন্টস প্রোডাক্ট পর্যন্ত। ফাইবার থেকে ফাইনাল গার্মেন্টস পর্যন্ত ভিতরে কি কি থাকতে পারে? আর এর ভিতরে ফাইবার থেকে কি হয়? ইয়ার্ন, হ্যাঁ ইয়ার্ন থেকে ফেব্রিক, ফ্যাব্রিক। হ্যাঁ ফ্যাব্রিকটাকে কিছু করে দিলাম, সুইং, কাটিং সুইং, কাটিং সুইং রং করা হয়, ফিনিশিং, ডাইং, ডাই। ওয়াশিং। আচ্ছা এবার তানভীর শামিম বললো যে টেক্সটাইল হচ্ছে একদম ফাইবার থেকে গার্মেন্ট পর্যন্ত পুরোটাই হচ্ছে মানে টেক্সটাইলের ভিতরে বা টেক্সটাইল বলি আমরা। আপনি কি একমত? না স্যার টেক্সটাইল আলাদা। আচ্ছা তাহলে টেক্সটাইল কি আপনার মতে? টেক্সটাইল আর গার্মেন্টস আমাদের টেক্সটাইল আর সংখ্যাটা হ্যাঁ আপনার মতে টেক্সটাইলের সংজ্ঞা কি একটু ট্রাই করেন। আলাদা তো বললেন, তাহলে কোন দিক থেকে আলাদা? কি আলাদা? গার্মেন্টস হচ্ছে যারা টেক্সটাইল হচ্ছে ইয়া পর্যন্ত স্যার গার্মেন্টসের আগে এরপরে ওগুলা। আচ্ছা এখানে আমি তাহলে আরেকটু ক্লারিফাই করে দিই। মূলত টেক্সটাইল বলতে মানে গার্মেন্ট যখন হয়ে গেল, গার্মেন্ট হচ্ছে এন্ড প্রোডাক্ট, একদম পুরো প্রসেসটা শেষে ওভারঅল পুরো প্রসেসটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর প্রসেস বা ফ্লো চার্ট বলতেছি, ঠিক আছে। কিন্তু আমরা যখন অ্যাপারেল টেক্সটাইল এন্ড অ্যাপারেল মার্চেন্ডাইজিং এ চলে আসব, এই সাবজেক্টটা ডিসকাস করব, তখন কিন্তু আমরা টেক্সটাইল বলতে কমপ্লিট গার্মেন্টকে বোঝাবো না। কমপ্লিট গার্মেন্টকে আমরা আলাদা করে দিব যে এটা হচ্ছে অ্যাপারেল বা গার্মেন্ট। আর ওখানে টেক্সটাইল তাহলে কি? টেক্সটাইল হচ্ছে টেক্সটাইল রিফার্স টু এনি ম্যাটেরিয়াল কম্পোজড অফ ফাইবার। টেক্সটাইল তাহলে এখানে বলতেছে যে কোনো ম্যাটেরিয়াল যেটা ফাইবার থেকে তৈরি হয়েছে, ফাইবারটাকে আমরা কি করছি? ফাইবারটাকে আমরা ইয়ার্ন বানাইছি। দেখেন ইন্টারনাল আর সেই ইয়ার্নটাকে মানে এখানে ওই কথাটা একটু উজ্জ্বল হয়ে গেছে, যেটা থেকে যে ইয়ার্ন আসছে ফাইবার থেকে, কিন্তু ফাইবার থেকে ইয়ার্ন আসছে, ইয়ার্ন আসার পরে সেই ইয়ার্নটাকে আমরা কি করছি? ইন্টারলেসিং করছি। ইন্টারলেসিং করলে ইন্টারলেসিং মানে তো ওভেন, এখানে একটা ওয়ার্ড রাখলে হবে, আরেকটা বাদ দিয়ে দিতে পারি, অথবা নিট করছি। আর নিট না করে আমরা ওটা বন্ডিংও করতে পারি বা ইন্টারটুইনিংও করতে পারি, করার মাধ্যমে ফ্যাব্রিক তৈরি করতেছি টু ক্রিয়েট ক্লথ এন্ড ফ্যাব্রিক। Textile can be made from natural sources such as cotton, wool, silk, or from synthetic material like polyester, nylon, or acrylic. Our textile industry involves the production of these materials and process of spinning, weaving, knitting, dyeing, printing, finishing. তাহলে টেক্সটাইল তাহলে এখানে কি বুঝেছে যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইনভলভস, এই লাস্টের লাইনটা ইম্পর্টেন্ট। এমন হতে পারে যে আমি এই লাস্টের লাইনটা দিয়ে 3 মার্কের কোশ্চেন দিয়ে দিলাম যে এটা বলতে আপনারা কি বুঝেন। The textile industry involves the production of these materials and the process of spinning, weaving, knitting, dyeing, printing and finishing. এটা বলতে কি বুঝেন? এই ছয়টাই তো ডিপার্টমেন্ট। হ্যাঁ এই ছয়টাই তো ডিপার্টমেন্ট মার্চেন্ডাইজিং কে হ্যান্ডেল তো করতে হয় এই ছয়টাই। হ্যাঁ মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট মানে মার্চেন্ডাইজিং কে হ্যান্ডেল তো করতে হয় এই ছয়টাই। আমার হচ্ছে ফাইবারটা আমার করতে হচ্ছে না, আমার ফেব্রিকটা লাগতেছে, ডাইংটা লাগতেছে, তারপর হচ্ছে প্রিন্টিং সেকশনে কোনো এমবেসমেন্ট করতে হচ্ছে কিনা, আর হচ্ছে সুইং। মানে কি আপনার কিন্তু ভিতরের অপারেশনগুলো হ্যান্ডেল করতে হচ্ছে না, হ্যাঁ। আপনি জাস্ট অর্ডার ওদেরকে সোর্সিং করতেছেন ওদের কাছ থেকে। মানে মেইনলি হচ্ছে আমি এই সব ডিপার্টমেন্টের ম্যানেজারের সাথে সবসময় সম্পর্ক রাখতে, তুমি আমাকে এই সময় কখন দিবা, আমার তো ভিতরের অপারেশনে যাওয়া। হ্যাঁ ওই
ওইটা আবার আমি লিখলাম না যে ওটা পার্টিকুলারলি আবার সোর্সিং মার্চেন্ডাইজারের দায়িত্ব থাকে, বা যে জায়গায় সোর্সিং মার্চেন্ডাইজার থাকে না সেখানে হচ্ছে ওই যে এসডি স্যাম্পল ডিপার্টমেন্ট বা হচ্ছে ওই যে পিডি যেটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট ওই মার্চেন্ডাইজারের দায়িত্ব থাকে। তো আপনি কিন্তু তৈরি করতেছেন না, আপনি হচ্ছে কমিউনিকেট, আপনি কি করতেছেন, আপনি মিডিয়েট করতেছেন, মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেছেন। এই যে মিডিয়েটর যাই হোক। আচ্ছা এইবার দেখেন এই যে অ্যাপারেল তৌহিদ, তাহলে অ্যাপারেল কি? মানে আপনি বলেন অ্যাপারেল কি? অ্যাপারেল শব্দটা আগে শুনছেন, অ্যাপারেল বা গার্মেন্ট, এটা কি? ফেব্রিক থেকে কাপড় তৈরি, অ্যাপারেল মানে তো পোশাক। হ্যাঁ পোশাক। হ্যাঁ কি এটা পোশাক কি? পোশাকটা কোথা থেকে আসে? ফেব্রিক থেকে ফ্যাব্রিক থেকে। কিভাবে হয়? সুইং এর মাধ্যমে পোশাক তৈরি হয়। কাটিং সুইং ফিনিশিং এই প্রসেসের ভিতর দিয়ে আমরা যে শেষ এন্ড প্রোডাক্টটা পাচ্ছি, যেটা হচ্ছে আমরা নিজেদের অ্যাডভান্সমেন্ট, নিজেদের হচ্ছে নিজেকে অ্যাড অন করার জন্য এবং মডেস্টির জন্য যেটা ব্যবহার করতেছি, এটাই হচ্ছে ধরে অ্যাপারেল। এন্ডে যে ইয়া যেটা বলছিল ওইটাই অ্যাপারেল, কি জানি না শামিম ভাই যেটা নিজেদের বলছিল নিজেদের ব্যাচমেট ওইটাই অ্যাপারেল। আর নাম বলে দেয় স্যার আমি, কি আছে তো ওইটাই অ্যাপারেল। টেক্সটাইল হচ্ছে একদম ফাইবার থেকে শুরু করে আমি কাপড় বানালাম না, কিন্তু অন্য যে কোনো টেক্সটাইল প্রোডাক্ট সেটা আমি ওভেন করে বা নেট করে বা জিও করে বা মেডিকেলে করে বা যে কোনো জায়গায় করে, সেটা হচ্ছে টেক্সটাইল এন্ড প্রোডাক্ট হলে সেটা আমার পুরো টেক্সটাইলের মধ্যে চলে আসবে। যেমন যেটা কার্বন ফাইবার, ইউজ কার্বন ফাইবার স্যার আমরা গাড়িতে ইউজ করতেছি, এটা কোনো সময় মানে কোনোভাবে টেক্সটাইলের মধ্যে ইয়ার কি বলে আর্টের মধ্যে করতেছে না, এটা গাড়ি বানাচ্ছি আমরা, কিন্তু এটাও টেক্সটাইল। এটা অ্যাপারেল হচ্ছে, এটা কিন্তু আবার হচ্ছে টেকনিক্যাল টেক্সটাইল, টেকনিক্যাল টেক্সটাইল কিন্তু বা ফাংশনাল। হ্যাঁ ফাংশনাল টেক্সটাইল, ওটা ওই হিসাবে পড়াইছি। হ্যাঁ ওটা মানে 13 ব্যাচ আগে। টেকনিক্যাল টেক্সটাইল। আচ্ছা টেকনিক্যাল টেক্সটাইল এবার আছে না? নাই নাই। আচ্ছা যেমন 12 ব্যাচের সাথে টেকনিক্যাল এসি ক্লাসটা হইছে, ওইটা কিন্তু আবার অ্যাপারেল, মানে অ্যাপারেল অ্যাপারেল না, ওটা যখন একটা মানুষকে আমি একটা কাপড় পরাচ্ছি, মূলত যেটা পরার কাজে ব্যবহার হচ্ছে। আবার অ্যাপারেল আর ক্লদিং এ গার্মেন্টস এর পার্থক্য তো মনে হয় বলছিলাম, মনে আছে? অ্যাপারেল আর গার্মেন্টস। হ্যাঁ অ্যাপারেল আর গার্মেন্টস এর পার্থক্য। আচ্ছা 15 ব্যাচে বলছিলাম, এটা আপনাদের কাছে বলা হয়নি। ওকে তাহলে ফেব্রিকের আগে পর্যন্ত দাম ছিল টেক্সটাইল। এটা চলে আসে ক্লাসের দিকে ঘুরে দাও, ক্যামেরা তো আসতেছে না পুরো। আচ্ছা ক্যামেরা আসলে ঠিক আছে। পুরায়রা এখানে মানে খার আর খারকের লাইনটা মনে আছে যে সব খারি খারক, সব খারি খারক কিন্তু সকল খারক খার নয়। এবার বলে দিচ্ছি যে সব গার্মেন্টসই অ্যাপারেল, অ্যাপারেল কিন্তু সব অ্যাপারেল গার্মেন্টস না। এবার কভার বানাইলো ওরা তো স্যার সুইং করে বানাইছে, কিন্তু এজন্য ওটা গার্মেন্টস না, যেমন মানুষ পরিধান করবে ওটা টেক্সটাইল। আরেকবার বলো না। স্যার মনে করেন যে গাড়ির সিট কভার, ওটা তো স্যার মনে করেন সুইং করে বানাইছে, সেলাই করে তো মানে সাইডগুলো ই করতেছে, ক্লোজ করতেছে। কিন্তু হ্যাঁ আপনার কথা ঠিক আছে, সেলাইয়ের একটা বড় ফ্যাক্টর এখানে আছে। আর আর ওটা তো ফাংশনাল টেক্সটাইল, যেটা আমি নির্দিষ্ট, বা টেকনিক্যাল টেক্সটাইল যেটা আমি নির্দিষ্ট ফাংশনের জন্য ব্যবহার করতেছি। তবে আপাতত এই জিনিসটা একটু ক্লিয়ার করে বলি, তারপরে ওগুলো আমার একটু রিলেটেড আলোচনা, কিন্তু একটু অন্যদিকে চলে যাচ্ছে। আচ্ছা ওর যে পোলো শার্টটা কি গার্মেন্টস? এটা অ্যাপারেল, সকল গার্মেন্টসই অ্যাপারেল। আচ্ছা ওর যে কাভারিং প্যান্ট, হ্যাঁ এই কাভারিং প্যান্টটা এটা কি গার্মেন্টস? আচ্ছা তারপরে ওর জুতাটা, ওর জুতাটা কি গার্মেন্টস? গার্মেন্টস না, অ্যাপারেল। আচ্ছা এবার ওর বাম হাতের ঘড়িটা, অ্যাপারেল। কারণ অ্যাপারেল কাকে বলতেছি, এটা ওর অ্যাপিয়ারেন্সটা কমপ্লিট করতেছে। ঘড়িটা খুলে রাখুন। এবার ও সকালে ঘুম থেকে উঠে আজকে নিয়ত করছে আমি ভার্সিটিতে যাব, আমার পছন্দের ঘড়িটা আমি পরে যাব। ওর অ্যাপিয়ারেন্স এখনো কমপ্লিট হয় না, মানে ও যদি মানে ও এখনো নিজের রুমের ভেতর আছে, ঘড়িটাও এখন পরবে, ওর অ্যাপিয়ারেন্স ও এখনো কমপ্লিট করে নাই তখন, ঠিক আছে?
আবার অনেকে আরো অনেক কিছু ইউজ করে না, যে হয়তো গলায় চেইন দেয় বা হাতে আংটি ইউজ করে বা হচ্ছে আর কি চেইন আর কি। তাছাড়া অনেকে আছে পকেটে কিছু একটা তার মানে বাইকের চাবি রিংটা ওটা সে দেখাবে মানুষকে, ওটা ওইভাবে সে বেল্টের লুপে আটকায় রাখে, ওটাও তার অ্যাপিয়ারেন্সের অংশ। আইডি কার্ডও তো এখানে আইডি কার্ডও অ্যাপিয়ারেন্সের অংশ, ওকে জরিমানা করা হবে না আইডি কার্ড যেহেতু পড়ে বাইক। তো এই যে তাহলে কি এটা কি অ্যাপারেলের অংশ হলো ঘড়িটা? এখন অ্যাপারেলের অংশ হয় নাই, ও যদি ঘড়িটা পড়ে তখন এটা ওর অ্যাপারেলের অংশ হয়ে গেল। ঠিক আছে, তাহলে অ্যাপারেল আর গার্মেন্টসের পার্থক্য বুঝে গেছে? আচ্ছা, আর ঠিক আছে। আর পলাশ যে জিনিসটা বলছিল, এখানে আরেকটা জিনিস কিন্তু লক্ষণীয় আছে, ওর যে জিনিসগুলো অ্যাপারেল কিন্তু গার্মেন্টস না, ওখানে সবগুলোতে কিন্তু সেলাই নাই। জুতাটা যদিও অনেক ক্ষেত্রে জুতাটা সেলাই করেই বানানো হচ্ছে, সোলস গুলা বা চামড়াগুলা, কিন্তু একটা মানে ট্রেডিশনাল যে একটা গার্মেন্ট সেটা যেভাবে সেলাই করা হচ্ছে, জুতাটা কিন্তু ওই সংখ্যার ভিতর পড়তেছে না। আর ম্যাক্সিমাম জায়গায় জুতা তো আবার হিট প্রেসিং বা বন্ডিং এর মাধ্যমে, হিটার বন্ডিং এর মাধ্যমেও করা হয়, মানে কি বলে ওই যে হিট প্রেসিং দিয়ে তো কাম দিয়ে বন্ডিং এর মাধ্যমে তৈরি করা হয়। আবার আপনি যে মানে সিট কি বলে গাড়ির সিট কভারের কথা বলছিলেন তাই না? আমি সিট কভার না শুনে আমি সিট কাপড় ওয়ার্ডটা শুনছিলাম, আমি ভুল শুনছি। তো আপনারা কাপড়ের কথা যদি চিন্তা করেন যে মানে বৌদ্ধ ধর্মাবলম্বী ভিক্ষু যারা আছে বা হিন্দু ধর্মাবলম্বী যারা হচ্ছে যে সন্ন্যাস ব্রত গ্রহণ করে, বা ইসলামী মুসলিমরা হচ্ছে যারা হজ করতে যায় বা উমরা করতে যায়, পিলগ্রিমেজে ইহরাম বাঁধা যেটা বলে, তারা কিন্তু সেলাই ছাড়া কাপড় পরে, তাই না? ওখানে তো বলা আছে যে সেলাই সহ কাপড় পরা যাবে না। তো এইটা কিন্তু তাহলে আর অ্যাপারেল, এটা কিন্তু গার্মেন্টস বা অ্যাপারেল হলো না। কেন হলো না? কারণ এখানে সেলাই নেই। সন্ন্যাসীরা তো সেলাই ছাড়া কাপড় ইউজ করে, তাই না? সেলাই থাকতে পারবে না। তো এইটাই, এই জিনিসটা কিন্তু আবার তাহলে কি গার্মেন্টস হলো না। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এতটুকু? আচ্ছা, ঠিক আছে। গার্মেন্টস অ্যাপারেল হ্যাঁ, যেহেতু এটা আপনি মানে বিজ্ঞানসম্মতভাবে চিন্তা করেন, সায়েন্টিফিক্যালি চিন্তা করেন, যেটা আমার অ্যাপিয়ারেন্সে আছে লজিক্যালি, হ্যাঁ ওটা আমার অ্যাপারেল। আচ্ছা, ঠিক আছে। তাহলে অ্যাপারেল refers to clothing or garment that are made from textiles. It includes all types of clothing worn by individuals, such as shirts, pants, dresses, suits, outerwear, and accessories like hats, scarves, and gloves. Apparel is produced through cutting and sewing. Apparel is produced through cutting and sewing of textiles into specific designs and styles suitable for wearing. এবার আমি যদি এই লাইনটা দিয়ে দিই পরীক্ষায় যে apparel is produced through cutting and sewing, এবার আমি যদি আপনাদেরকে আনসারই দিয়ে দিই, যে আনসার দিয়ে দিলাম apparel is produced through cutting and sewing of textiles into specific designs and styles suitable for wearing. এটা দিয়ে বললাম যে define which items do not fall into this criteria, যে কোন কোন আইটেম এই ক্রাইটেরিয়ার ভিতরে পড়ে না, এটা ব্যাখ্যা করা। তো তখন কি ব্যাখ্যা করা যাবে? এখানে যদিও বলে দিছে apparel is produced through, কিন্তু সব অ্যাপারেল কিন্তু এইভাবে প্রডিউস করে না। এটা আজকে সামনে উদাহরণ দেখাই দিলাম, তাই না? এখানে বলতেছে যে অ্যাপারেল বলতে কোন অ্যাপারেল গুলো, যে গার্মেন্টস গুলো হচ্ছে এইভাবে প্রডিউস করা হয়েছে। শেষে শুধু বলে দিচ্ছে স্পেসিফিক ডিজাইন স্টাইল, হ্যাঁ, সুটেবল ফর ওয়্যারিং, মানে ওইটা ওই একই, ওই গার্মেন্টের কথাই বলতেছে, যেটা স্পেসিফিক স্টাইল, যেমন শার্টের স্টাইল আর পাঞ্জাবির স্টাইল, বা হচ্ছে যেটা ড্রেস ওইটার স্টাইল তো এক হবে। আর নির্দিষ্ট ব্যক্তিগত তৈরি করা আছে। এই যে কারণ প্রত্যেকটারই তো মানে একটা জিনিস তো একটা এম সাইজের লোক আর একটা ডাবল এক্সেল সাইজের লোক একই আইটেম তো করতে পারবে না। তো অবশ্যই ওটা একটা নির্দিষ্ট ব্যক্তির জন্য তৈরি করতেছি আমরা। তো আমার কোশ্চেন তো সবাই কম বেশি ফেস করছে, এই পরীক্ষায় এই টাইপের কোশ্চেনই আসবে, বুঝছেন তো? যেটা অলরেডি আনসার দেয়া আছে, এবার আনসারটা এক্সপ্লেইন করব এই টাইপের। আচ্ছা,
কমপ্লিট ডেফিনিশনে যাব যে মার্চেন্ডাইজিং। তাহলে মার্চেন্ডাইজিংটা কি? মার্চেন্ডাইজিং ইনভলভস প্রমোশন, সেল এন্ড ম্যানেজমেন্ট অফ মার্চেন্ডাইজ। এই ওয়ার্ডটা কি আপনারা শুনছেন? মার্চেন্ডাইজ। যাদের একটু ইউটিউব মানে অবসর সময় ইউটিউব দেখার অভ্যাস আছে, কোনো পার্টিকুলার ধরেন কোনো একজন ইউটিউবারকে ফলো করে, তো সে নিজে হচ্ছে কোনো হুডি আছে বা টি শার্ট আছে বা মগ আছে, সে বলে না যে আমার মার্চেন্ডাইজের লিংক নিচে দেওয়া হলো, টু বাই মাই মার্চেন্ডাইজ ভিজিট দিস ওয়েবসাইট। বা ধরেন কোনো একটা ব্যান্ডের মিউজিক খুব বেশি ফলো করে ব্যান্ডটাকে, তো সেই ব্যান্ডটা নিজেদের এরকম লিংকিং দিয়ে দেয় না যে এই শপের লিংকে গেলে আমাদের এই মার্চেন্ডাইজ গুলো কালেক্ট করতে পারবে। মার্চেন্ডাইজ মার্চেন্ডাইজ দ্বারা এক কথায় পণ্য বোঝানো হয়, পণ্য, গুডস। আচ্ছা, তাহলে মার্চেন্ডাইজিং ইনভলভস দ্য প্রমোশন, সেল এন্ড ম্যানেজমেন্ট অফ মার্চেন্ডাইজ ওর প্রোডাক্ট টু কনজিউমার্স বা কাস্টমার্স, যারা হচ্ছে কি ভোক্তা। কাস্টমার আর কনজিউমার এই দুটো শব্দের ভিতরে কি পার্থক্য বলতে পারবেন? জানেন শুভ্র? আচ্ছা, সবাই বলতে পারবেন? সঞ্জিতা, কাস্টমার আর কনজিউমার। আলামিন পারবেন? তামিম? হ্যাঁ, কাস্টমার আর কনজিউমার। কাস্টমার যে কিনে আর কনজিউমার যে ব্যবহার করে। এক্স্যাক্টলি, কনজিউমার হচ্ছে যে ব্যবহার করে। একটা বাচ্চা ছেলে, সে নিজে ইনকাম করে না বা তার পকেটে টাকা নাই, সে তো জিনিসটা সরাসরি নাও কিনতে পারে, তার মানে বাবা বা তার মা তাকে কিনে দিচ্ছে জিনিসটা, কিনে দিয়ে একটা ছোট বাচ্চার কাপড়, ওটা কি মা ব্যবহার করতেছে? ওটা তার বাচ্চাকে পড়াচ্ছে, তাই না? তাহলে এখানে কনজিউমার কে? ভোক্তাকে, বাচ্চা। আর এখানে দোকানে তাহলে কাস্টমারের সম্পর্ক বায়ারের সাথে, ক্রেতার সাথে, ওই দোকানদারের সাথে, মানে শপকিপারের সাথে। যে বিক্রি করতেছে কাস্টমারের কাছে বিক্রি করতেছে, কাস্টমারটাকে মা, বাচ্চার মা, হ্যাঁ, বাবা বা মা। তাহলে এই যে কনজিউমার, আর এখানে তাহলে কি বলছেন যে মার্চেন্ডাইজিং ইনভলভস দ্য প্রমোশন, সেল এন্ড ম্যানেজমেন্ট অফ মার্চেন্ডাইজ টু কনজিউমার। সরাসরি কনজিউমারের কথা বলছেন, যে ব্যবহার করবে তার কাছে আমি একটা প্রোডাক্ট কি করব, এই প্রোডাক্টটা আমি হচ্ছে প্রমোট করব, প্রমোশন করব, মানে অ্যাডভার্টাইজ করব, এবং তার কাছে আমি বেচবো। আর বেচার পর তাকে আমি ম্যানেজ করব, মানে ওকে আমি অলরেডি একটা আইটেম বেচে ফেলছি, তো ওকে আমি কি করব, মানে আমার কাছে যাতে ও আসে, ওকে আমার কাছে রাখার চেষ্টা করব সবসময়, যে তামিম যাতে মানে এই দোকান থেকে হ্যাঁ চাল কিনে, ও যাতে এই দোকান থেকেই চাল কিনে, আমার পাশের দোকানে যাতে ও চাল কিনতে আর না যায়, আমি এটা ইনশিওর করব। এই টোটাল জিনিসটাই মার্চেন্ডাইজিং, মানে খাঁটি বাংলায় বোঝাই দিলাম আর কি। যে মার্চেন্ডাইজিং এর চেয়ে আরো কমপ্লিকেটেড, আরো পশ, মানে তো এই লেভেলের না যে আমি চাল বেচতেছি, ওকে আমার কাছে ধরে রাখতে হবে, কাস্টমারকে অন্য জায়গায় যেতে দিব না, ব্যাপারটা তা না। আর আমি হচ্ছে মিনা বাজারের নাম শুনছেন? জি স্যার। মিনা বাজার কি ঢাকায় আছে? জি স্যার। আমি এমনি ভাবতাম মিনা বাজার সম্ভবত চিটাগাংয়ের বেস, চিটাগাংয়ের বেস ঢাকায়, আগ্রহ আছে না? আচ্ছা, আমি মিনা বাজারে একটা কার্ড নিয়েছিলাম, ওদের হচ্ছে প্রিমিয়াম কার্ড না কি কার্ড বলে, যে হ্যাঁ ওদের ওখান থেকে কন্টিনিউয়াস শপিং করলে ডিসকাউন্ট পাওয়া যায় কিছু জিনিসে। প্রিমিয়াম কার্ড নেওয়ার জন্য আমার মোবাইল নাম্বারটা দেওয়া লাগছিল ওদের, ওই মোবাইল নাম্বার যে দিছি, এখন থেকে প্রতি শুক্রবারে সকাল 9:30টায় মেসেজ আসবে যে আজকে এই ডিসকাউন্ট প্রাইসে আজকে এই আইটেম চলতেছে। তো ওরা কিন্তু ওই প্রমোশনটা কন্টিনিউয়াসলি ওরা আমাকে সেই কি বলবো 4 বছর আগে থেকে ওরা কন্টিনিউয়াসলি আমার কাছে প্রমোশনটা করে যাচ্ছে, এখনো করে যাচ্ছে। তো তাইলে এটা একটা জিনিস হলো প্রমোশন। প্রমোশনের পর আমি কথা মিনা বাজারে গেলাম, যাওয়ার পর কিছু জিনিস আমি যেগুলো আমার লাগবে কিনলাম, বিক্রিটাও ওরা করলো। বিক্রি করার পর ওরা আমাকে ছেড়ে দেয় নাই, এখনো ওরা মেসেজটা দিয়ে যাচ্ছে। আমি দেশের কোন কোনায় আছি ওদের দেখার দরকার নাই, ও জাস্ট আমাকে জানাচ্ছে যে এই সপ্তাহে আমরা চাল এত দামে সেল করতেছি, বা এই সপ্তাহে রূপালী ইলিশে এই ডিসকাউন্ট আছে, বা আটাতে এই ডিসকাউন্ট আছে, বা তেলের দাম এখন বাজারে বাড়তি, আমরা এই ডিসকাউন্টেড প্রাইসে সেল করতেছি। ওরা কিন্তু এই যে ম্যানেজমেন্টটা রেখে দিছে, এইটাই মার্চেন্ডাইজিং, ঠিক আছে? তাহলে মার্চেন্ডাইজিং ইনভলভস দ্য প্রমোশন, সেল এন্ড ম্যানেজমেন্ট অফ মার্চেন্ডাইজ টু কনজিউমার ইন দ্য কনটেক্সট অফ ফ্যাশন ইন্ডাস্ট্রি। এবার আমরা কি করে দিলাম, মানে জিনিসটা ওয়ান ডিরেকশনে নিয়ে আসলাম। এখন একটা এতদিন কি
এতক্ষণ একটা ব্রড স্পেকট্রাম নিয়ে আলোচনা করতেছিলাম, এখন সরাসরি ফ্যাশন ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভ থেকে আমরা দেখব। ইন দা কনটেক্সট অফ ফ্যাশন ইন্ডাস্ট্রি, apparel merchandising specifically refers to process of planning, developing, তারপর হচ্ছে প্রেজেন্টিং। এটা কি ক্লদিং এর অ্যাক্সেসরিজ? তাহলে অ্যাপারেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মার্চেন্ডাইজিং দ্বারা কি বোঝাচ্ছে, যে পুরা আমার কি কি মানে আমার নিজের যে এস্টাবলিশমেন্ট, এটাই আমি কোন কোন আইটেম সেল করব, কোন কোন আইটেম আমি তৈরি করতে পারি, আমি কি নিট বেসড আইটেম তৈরি করব নাকি ওভেন আইটেম আমি সাথে রাখবো, মানে আমি কি শুধু টি-শার্ট, এবার নিটের ভিতরে শুধু টি-শার্ট করব নাকি পোলো শার্ট করব, নাকি আমি হচ্ছে টি-শার্ট পোলো শার্ট বাদে অন্য যে টপ আইটেম আছে ওই টপ আইটেম করব, নাকি আমি বটমের দিকে চলে যাব যে আমি সোয়েট প্যান্ট জগার্স এগুলো করব। আর ওটা আমার প্ল্যানিং এর ভিতরে, তারপর প্ল্যান করে আমি সেই অনুযায়ী আমার একটা সেটআপ রেডি করলাম, সেটআপ রেডি করার পর আমি আইটেমগুলো ডেভেলপ করলাম, ডেভেলপ করার পর কি করলাম, এইভাবে শোকেস করলাম, যে সুন্দর একটা আপনারা দেখবেন প্রত্যেকটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট, তাদের কিন্তু যে মিটিং রুমটা থাকে ওখানে কিন্তু তাদের মানে যে যে আইটেমগুলো তারা কোনো একটা পিছনেও বানাইছে, মানে ইউনিক আইটেম, যেটা জাস্ট নরমাল পোলো শার্ট না বা নরমাল টি শার্ট না, ওটা আলাদা কোনো ডিজাইন আছে, আলাদা কোনো প্রসেস আছে, আলাদা মেশিন ব্যবহার করছে বা আলাদা কোনো অ্যাকসেসরিজ এমবেলিশমেন্ট ব্যবহার করছে, ওগুলা কিন্তু শোকেস এইভাবে শোকেস করে রাখে। ওদের ওই যে সচরাচর মিটিং রুমটাই ওভাবে সাজানো গোছানো থাকে, অনেক পুরাতন আইটেম পাওয়া যায়। তো তাহলে একবার এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কি হয়, অ্যাপারেল মার্চেন্ডাইজিং এ মূলত যে আমরা প্ল্যানিং, ডেভেলপিং, প্রেজেন্টিং কি নিয়ে আমরা প্ল্যান করতেছি, ডেভেলপ করতেছি, প্রেজেন্ট করতেছি, ক্লদিং এন্ড অ্যাকসেসরিজ। যেমন আপনাদের ব্যাচমেট হুরায়রা তার ফেসবুক পোস্ট সে খেয়াল করবে মাঝে মাঝে ও নিজে কিন্তু প্রেজেন্ট করে যে ওদের কি কি অ্যাকসেসরিজ আইটেম अवेलेबल আছে বা নতুন কি কি আইটেম ওরা ডেভেলপ করছে। তো এটা কিন্তু ওদের প্ল্যানিং করা থাকে যে আমরা এখন এরকম আইটেম ডেভেলপ করব, ডেভেলপ করার পর আমরা এই আইটেমগুলো প্রেজেন্ট করব। এটা পুরোটাই হচ্ছে কি অ্যাপারেল মার্চেন্ডাইজিং ফ্যাশন ইন্ডাস্ট্রি কনটেক্সটে। বুঝা গেছে? কোনো প্রশ্ন আছে? আচ্ছা, 50 মিনিট ধরে শুধু 2 স্লাইড পড়ালাম না। হ্যাঁ আচ্ছা, আপনাদের ক্লাস করতে গেলে স্যার সারা দিনও কম করবে, আমাদের কোনো সময় বোরিংও লাগে না। বলবেন তাও যদি কখনো কোনো কিছুতে আমি এটা সবসময় পালন করি, লাগে না এটা ভালো, আমি আমার লক্ষ্যই হচ্ছে এটা যাতে বোরিং না লাগে। আচ্ছা, তাহলে কি আমি যখন প্ল্যানিং করব, ডেভেলপ করব, আমি হচ্ছে প্রেজেন্ট করব, তো এটা করার জন্য আমাকে কি কি করা লাগবে, আমাকে কি কি প্রস্তুতি নেওয়া লাগবে? তাহলে this includes activities such as এবার কিন্তু কাজ বাড়তেছে আস্তে আস্তে, স্বাভাবিক। আমি হচ্ছে আমি ভাত রান্না করবো বা রুটি বানাবো, এটার ফ্লোচার্টটা কিন্তু 3 থেকে 4টা স্টেপেই দিয়ে দেওয়া যায়। যে রুটি বানানোর ফ্লোচার্ট কি, যে আমি আটা নিলাম, আটাটা খামির করলাম, তারপরে খামির করে রুটিটা বেললাম, আর বেলার পরে ওটা আমি হচ্ছে তাওয়াতে রুটি বানাই দিলাম। কিন্তু এর ভিতরে অনেক প্যারামিটারস আছে, এর ভিতরে ছোট ছোট অনেক কাজ আছে। যে আটাটা নিব, আটা দেওয়ার জন্য আটার প্যাকেট কাটতে হবে, কাটার জন্য কেচি নিতে হবে, কেচি নেওয়ার পর প্যাকেট কেটে সেই আটাটা কোথাও ঢালতে হবে, ঢালার পর আমার কয়টা রুটি লাগবে, আমার কি 10টা রুটি লাগবে নাকি 5টা লাগবে, সেই অনুযায়ী আটা নিতে হবে,
সেই অনুযায়ী পানি নিতে হবে, ভিতরে অনেকগুলো কাজ আছে না। এখানে আমি মূলত শুরুতে কি করেছি, প্ল্যানিং, ডেভেলপিং, প্রেজেন্টিং, খুব সিম্পল জিনিস। কিন্তু এবার প্ল্যানিং এর ভিতরে কি আছে, প্ল্যানিং করার জন্য আমাকে মার্কেট রিসার্চ করতে হবে। মার্কেট রিসার্চ বলতে কি, মার্কেটে এখন কি চলতেছে, মানে মার্কেটে কি কি আছে কি কি নাই, তারপরে মার্কেটে কি চলতেছে, ট্রেন্ড অ্যানালাইসিস, এখন কোন ট্রেন্ড চলতেছে, এখন কি টেডি শার্ট চলতেছে নাকি টেডি শার্টের দিন শেষ। হ্যাঁ, টেডি শার্টের কথা মনে আছে তো? হ্যাঁ, এটা কি কেউ ভাবছিল যে এটা এরকম চলবে? কেউ ভাবছিল না? কেউ তো অবশ্যই ভাবছিল না, ভাবলে সে ওটা আমি এবার জিজ্ঞেস করলাম কেউ কি ভাবছিল, আপনারা বললেন না ভাবছিল। না ভাবলে সে আনসার কেন বোঝা? কেউ অবশ্যই ভাবছে যে এই জিনিসটা আমি আনবো, আনার পরে এটা ঠিকই কেউ না কেউ কিনবে, এবং সে এরপর যেই হবে কিনলে আমার দরকার হচ্ছে বিক্রি করা, একজন কিনবে, আমার দরকার বিক্রি করা। হ্যাঁ, তো ওইটাই তো, যে এইরকম চিন্তা ভাবনা, মার্কেট রিসার্চ করে, ট্রেন্ড অ্যানালাইসিস করে, যে একটা শার্ট আছে, সেই শার্টটা সবাই হচ্ছে মানে কেউ কিনতেছে কেউ কিনতেছে না, শার্টটা রয়ে গেছে। এবার ভেতরে আমি যদি একটা মানে টেডি সেলাই করে ওটা দিয়ে দিই, ওটা যদি আমি আরো 200 টাকা বাড়াই দিই, তাহলে জিনিসটা কেউ কিনবে কিনা, এইটা আরেকজন চিন্তা করে সে প্রোডাক্টটা ডেভেলপ করছে। প্রোডাক্টটা ডেভেলপ করার পরে তাকে ধরে একটা দাম দিতে হবে, প্রাইসিং করতে হবে, প্রাইসিং, ডিস্ট্রিবিউশন আর রিটেল প্রমোশন। তো প্রাইসিং দেওয়ার সময় তাকে ভাবতে হবে যে এই জিনিসটা মার্কেটে কত টাকায় বেচতে পারবো, সেল করতে পারবো, যে এইটা কি আসলে এত দামে মানুষ কিনবে, নাকি এটা হচ্ছে আরো বেশি দামে আমাকে, মানে এটার দাম আরো কমায় রাখতে হবে, নাকি আমি আরো দাম যদি বাড়ায় রাখি আমি যেই দাম দিব সেই দামে কিনবো। তো এইটার জন্য, এই প্রাইসিং করার জন্য আমাকে হচ্ছে রিটেল যে মানুষের হ্যাবিট, কনজিউমারদের যে অভ্যাস, সেটা গেস করতে হবে যে আমার বায়ার কারা হবে। একটু সামনে যাচ্ছি জাস্ট একটা জিনিস দেখানোর জন্য। যেমন ধরেন রোলেক্স ঘড়ির জগতে সবচেয়ে পশ যে ব্র্যান্ড, রোলেক্স ব্র্যান্ডের ঘড়ির নাম তো শুনছেন, তাই না? ওরা কিন্তু ঘড়ি বানায় এক একটা নির্দিষ্ট ডিজাইনের বা নির্দিষ্ট মডেলের ঘড়ি, হাতে গোনা মানে নির্দিষ্ট কয়েকটা বানায়, যে লিমিটেড এডিশন, এই যে যেটাকে লিমিটেড এডিশন বলে, যে জাস্ট আমি 100 পিস বানাবো। ওই 100 পিস ওই ঘড়িটা হবে হচ্ছে মানে কি বলবো, আভিজাত্যের প্রতীক। হচ্ছে ওই ঘড়িটা যে পড়বে সে দেখাবে যে আমার এই পরিমাণ টাকা আছে বলে আমি এই ঘড়িটা কিনছি এবং এটা আমি পড়তেছি। তারপর ল্যাম্বরগিনি কার বা ফেরারির যে নির্দিষ্ট কারের মডেল, বা হচ্ছে রেঞ্জ রোভার, ওরা আনবেই, বা মোটরসাইকেলের ভেতরে রয়্যাল এনফিল্ড, ওরা আনবেই নির্দিষ্ট কয়েকটা পিস, যে এই পিসটা আপনার আছে, আপনি এটা নিয়ে রাস্তায় বের হবেন মানে মানুষ আপনাকে আলাদা একটা নজর দেখবে। তো ওই আইটেম যখন কোম্পানি বানায়, সে ওইভাবে মাথায় রেখে বানায় যে এই আইটেমটা আমি এরকম মানুষকে, মানে কোনো একটা ইন্ডাস্ট্রিয়ালিস্টকে আমি বিক্রি করব। আর অন্য সময় যখন আবার কেউ একটা আইটেম বানায়, তার মাথায় রাখতে হয় যে এই আইটেমটা যাতে একটা মধ্যবিত্ত ফ্যামিলির বা একটা নিম্নবিত্ত ফ্যামিলির মানুষ এটা যদি কিনে পড়তে পারে। তো চিন্তা করছেন মানে ব্যাপারটা বুঝছেন? ম্যানুফ্যাকচারাররা যখন মাথায় রাখে এই প্রাইসিং এর ব্যাপারটা, মানে প্রাইসিং এর ব্যাপারটা মাথায় রেখে তাকে ওই টার্গেট অডিয়েন্সের কথা চিন্তা করতে হয়। টার্গেট অডিয়েন্স বলতে পারেন বা ডেমোগ্রাফিক বলতে পারেন, কনজিউমার অডিয়েন্স কোনটা, যে আমি মূলত কার কাছে বিক্রি করব সেটার উপর বেস করে প্রাইসিং করা হয়। তারপরে ডিস্ট্রিবিউশন, যে আমি জিনিসটা বানাইলে তো হবে না। যেমন হচ্ছে নাবিস্কোর যে গ্লুকোজ বিস্কিটটা, ওটা তো কম বেশি সবাই আগে খাইছেন, তাই না? তো ওইটা কি এখন নিজেদের তো মানে আশেপাশের দোকানে পাওয়া যায়? পান আপনারা? পাওয়া যায় না কেন? কারণ ডিস্ট্রিবিউশন যে সাপ্লাই চেইনটা ওটা উইক হয়ে গেছে। ওরা এখন, আমি তো মানে মহাখালী ওই এরিয়ায় থাকি, তেজগাঁও ওখানে, তো ওই জায়গাটায় আমি কিন্তু ইয়ে পাই, নাবিস্কোর বিস্কিটটা ওখানে মোটামুটি বাইরে পাওয়া যায়। কিন্তু ওই তো পাইনাপল বিস্কিটটাও ধরেন এখন পাবনা পাওয়া যায় না, পাওয়া যায় না, কারণ ওদের ডিস্ট্রিবিউশন চেইনটা উইক হয়ে গেছে। আচ্ছা, আর তারপর আপনার যখন ডিস্ট্রিবিউশনটা শেষ হয়ে যাবে তখন রিটেইল প্রমোশনে যেতে হবে। রিটেইল প্রমোশনটা সচরাচর ইন্ডাস্ট্রি করবে না। আমাদের যে অ্যাপারেল মার্চেন্ডাইজিং, এখানে ইন্ডাস্ট্রি রিটেইল প্রমোশনটা করে না, কিন্তু রিটেইল প্রমোশনটা মূলত
করে হচ্ছে ইয়েরা, যারা ধরেন জারা বা H&M বা C&A, যারা নিজে আমার থেকে জিনিসটা কিনে নিচ্ছে ইন্ডাস্ট্রি থেকে কাপড়টা যারা কিনে নিচ্ছে, রিটেল প্রমোশনটা মূলত তারাই করে। তো এটাও মার্চেন্ডাইজিং এরই অংশ। আচ্ছা, আজকে মূলত যে আলোচনাগুলো হলো এগুলো হচ্ছে সব বেসিক্স। আর এখানে আপনারা মানে কোর্স ম্যাটেরিয়ালের উপর আপনাদেরকে যে স্লাইড দিচ্ছি সেই স্লাইডের চাইতে আমি যে আলোচনাটা করলাম ওটাতে একটু গুরুত্ব বেশি দিবেন। এখান থেকে অ্যানালিটিক্যাল কোশ্চেন আসতে পারে বেশি। আমি যেমন বলে দিলাম যে টেক্সটাইলের যে ডেফিনিশন, ওখানে টেক্সটাইল বলতে এই প্রসেসগুলো দিয়ে যা তৈরি হয় এটাই টেক্সটাইল। ওটা দিয়ে আমি বলবো যে এক্সপ্লেইন করব। তো যে ভালোভাবে এক্সপ্লেইন করতে পারবে এক্সাম্পল দিয়ে সে নাম্বার পাবে, আর যে পারবে না সে নাম্বার পাবে না। ওরকম যে টেক্সটাইলের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, অ্যাপারেলের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, মার্চেন্ডাইজিং কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, তাহলে টেক্সটাইল এন্ড অ্যাপারেল মার্চেন্ডাইজিং এটার অবজেক্টিভ কি? এটার অবজেক্টিভ তাহলে আমরা টেক্সটাইল এন্ড অ্যাপারেল মার্চেন্ডাইজিং সম্পর্কে কেন জানবো বা এটা কেন স্টাডি করব? To ensure timely production and delivery of textiles and apparels to meet market demand efficiently, যাতে আমরা টাইমলি প্রোডাকশন এবং ডেলিভারি নিশ্চিত করতে পারি। তাহলে যেটা আমি বলছি যে প্রত্যেকটা আইটেমের কিন্তু একটা লিড টাইম থাকে 90 থেকে 120 দিন। আচ্ছা, to maintain high quality standards in textile and apparel through rigorous testing and inspection। আচ্ছা, তো যখন আমি একটা মডেল ডেভেলপ করে ফেলবো কোন একটা আইটেমের জন্য, সেই মডেল ডেভেলপ করলে স্বাভাবিকভাবে আমার কোয়ালিটিটার মানে টপমোস্ট প্রায়োরিটি থাকবে। আর আমার কিন্তু একটা আইটেমের দাম আপনি যদি ওইভাবে চিন্তা করেন, যেমন ধরুন এই কম্পিউটারটা কোথায় চিন্তা করেন, এই কম্পিউটারটার মূলত র ম্যাটেরিয়াল কি? প্লাস্টিক আর হচ্ছে যে ভিতরে যে সেমিকন্ডাক্টর চিপ, ওগুলো তো মোটামুটি কম্পোজিট বা প্লাস্টিক, তাই না? তো এই জিনিসটা আমি 70,000 টাকা দিয়ে কেন কিনতেছি? কারণ এটা ওইরকম একটা ইন্টিগ্রেট মানে খুবই ডিটেইলড ইন্টিগ্রেট একটা ডিভাইস ওরা বানাইছে, যে ডিভাইস দিয়ে আমি সরাসরি আপনাদেরকে হাতে না লিখে আমি সরাসরি স্ক্রিনে আপনাদেরকে একটা ম্যাটেরিয়াল দেখাতে পারতেছি, ডিসকাস করতে পারতেছি। তো আমার এই যখন একটা মডেল মানে এই এক্সাম্পলটা কেন দিলাম, যে আমি একটা সিস্টেমের ভিতরে যখন আনবো, একটা মডেলের ভিতরে এনে আমি যখন একটা প্রোডাক্ট ডেভেলপ করার সময় ওইটা কিন্তু জাস্ট সুতা বা ফাইবার, যে আপনার যে গার্মেন্টসটা ওটাতে সুতা দিয়ে ফাইবার দিয়ে তারপর সুইং থ্রেড দিয়ে তৈরি, ফ্যাব্রিক দিয়ে তৈরি একটা জিনিস। তো ওইটা কেন বেশি দামে বায়ার কিনবে? তাও ওইটা বায়ারকে বুঝাইতে হবে যে এই জন্য আপনি এটা বেশি দামে কিনবেন, এটার কোয়ালিটি আছে, এটার ইউনিকনেস আছে এবং এটার আলাদা একটা ভ্যালু আছে। ওই ভ্যালুটা জেনারেট করে দিতে হবে এবং ওইটা বায়ারকে আপনারা কিন্তু মানে ফাইবার বেচতেছেন না, ওকে আপনি কোয়ালিটি বেচতেছেন এবং ওকে আপনি হচ্ছে একটা ভ্যালু বেচতেছেন। আচ্ছা, to analyze consumer preference and market trends to develop appealing textile and apparel collection। তাহলে কনজিউমারের প্রেফারেন্স বুঝতে হবে। মানে আলামিন যেমন বললো যে ছাপরি, ওই টেডি শার্টের কনজিউমার হচ্ছে ছাপরি, তো তাহলে আমাকে ছাপরিদেরকে অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ করার পরে তারা আসলে কি চায়, তাদের কাছে কোনটা আকর্ষণীয় লাগে, যে ওখানে কি ফুল আমি একটা এমব্রয়ডারি করে দিলে হবে নাকি টেডি বিয়ার এমব্রয়ডারি করতে হবে, ওরা কোনটা পছন্দ করবে, ওই অনুযায়ী আমি একটা টেক্সটাইল প্রোডিউস করলাম। আচ্ছা, ম্যানেজ কস্ট এফেক্টিভলি অ্যাক্রস দ্য সাপ্লাই চেইন টু এনশিওর কম্পিটিটিভ প্রাইসিং উইদাউট কম্প্রোমাইজিং কোয়ালিটি। আচ্ছা, তাহলে মার্চেন্ডাইজিং এর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, যে কস্টিংটা যত কমের ভেতর রাখা যায়, যাতে প্রফিট আমি নিজে কম দামে সেল করেও প্রফিট করতে পারি, এটা এনশিওর করার জন্য কস্টিংটাকে যতটুকু মেইনটেইন করা যায়। আচ্ছা, implement effective merchandising strategies to showcase product attractively and drive sales. Okay. আচ্ছা, বনানী 11 নম্বর রোড দিয়ে যাওয়া আসা তো করছেন খুব বেশি সময়, তাই না? এখানে তো অনেকগুলা আছে, শোরুম আছে, তাই না? যেমন সামনে প্রাইডের শোরুম আছে, তারপর প্রাইডের শোরুমে কিন্তু মানে আমি ওই রোডটা দিয়ে বেশি যাওয়া আসা করি, তো
ওখানে নন স্টপ বিগ স্ক্রিনে সারাদিন ওদের লেটেস্ট যে আইটেমগুলো আসছে এটার একটা মানে ভিডিও প্রেজেন্টেশন চলতে থাকে। আর ওইটা ছাড়া যারা আড়ঙের সামনে দিয়ে যাবে দেখবেন আড়ঙেও কিন্তু মানে ওরা সবসময় যখন নববর্ষ আসছে নববর্ষকে টার্গেট করে ওরা নববর্ষকে একটা হচ্ছে ক্যাম্পেইন বানায়। ক্যাম্পেইন বানানোর পর ওই টাইপের আইটেম তুলে ওরা শোকেস করে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে। শুধু কাপড় না, কাপড় ছাড়া অন্যান্য যেসব আইটেমও ওদের কাছে আছে ওরা তো কি বলবো মানে লাইফস্টাইল যে লাইফস্টাইল চয়েসে বা ঘর সাজানোর জন্য হোম ডেকোর যে আইটেম থাকে বা ঘর সাজানোর জন্য যা যা লাগে ওরা ওগুলো সেল করে। তো ওগুলো সব কিন্তু ওরা ওইভাবে মার্কেটিং করে, তাই না? মার্কেটিং মানে কি শোকেস করে। তো এইটাই যে আমি কিভাবে একটা আইটেম আমি বানাইছি, আমি প্রোডিউস করে ওটা তো আমাকে সেল করতে হবে। সেল না করলে তো আমি প্রোডিউস করে লাভ নাই। আমাকে সেল জেনারেট করতে হবে, জিনিসটা বেচতে হবে। আমি যদি বেচতেই না পারি ওটা কি আমার বানায় লাভ আছে না? আর আমি বেচবো। এবার এখানে হচ্ছে ইউসুফ একটা কম্পিটিটিভ ব্র্যান্ড, কার পলাশের সাথে ইউসুফ একটা প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড। তাহলে ইউসুফকে চেষ্টা করতে হবে যে আমি এমন ভাবে আমার আইটেমগুলোকে আকর্ষণীয় করে প্রেজেন্ট করব যাতে পলাশের আইটেমের চাইতে আমার আইটেম আমি বেশি সেল করতে পারি। এটা টেক্সটাইল অ্যাপারেল মার্চেন্ডাইজিং এর একটা অবজেক্টিভ। আচ্ছা, ফোকাস অন কাস্টমার স্যাটিসফ্যাকশন বাই অফারিং ডাইভার্স প্রোডাক্ট রেঞ্জ এন্ড পার্সোনালাইজড এক্সপেরিয়েন্স। আলামিন তখন একটা জিনিস বলছিল যে ইন্ডিভিজুয়াল পারসনের জন্য আমরা আইটেমগুলো তৈরি করতেছি। তো আমাকে ওই ইন্ডিভিজুয়াল পারসনের স্যাটিসফ্যাকশন নিয়ে চিন্তা করতে হবে যে ওই পারসনটাকে কিভাবে আমি মেন্টাল এবং ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন দিতে পারবো। যে আমি যদি খুবই মানে উজ্জ্বল মানে আমি হচ্ছে সিনথেটিক ফাইবার ইউজ করলাম। সিনথেটিক ফাইবার কেন ইউজ করলাম? যাতে ওই পাঞ্জাবিটার লাস্টারটা থাকে। লাস্টার মানে তো বুঝেন যে ওটার গ্লোটা যাতে থাকে। কটন ফ্যাব্রিকের ক্ষেত্রে গ্লোটা কিন্তু তাড়াতাড়ি হারায় যায়। আবার এইটার পাশাপাশি আমাকে ওটাও এনশিওর করতে হবে যে সিনথেটিক ফাইবার ব্যবহার করতে গিয়ে আমি যাতে এত বাজেট মানে এত বেশি শক্ত ফাইবার ইউজ না করে ফেলি, বা ওই যে অ্যাক্রিলিক টাইপের ফাইবার আমি যাতে ওখানে দিয়ে না ফেলি বেশি পরিমাণে, যাতে ওর অস্বস্তি হয়, ও যাতে ওটা পড়তেই না পারে এমন সিচুয়েশন যাতে না হয়। তো একটা ব্যালেন্স মেইনটেইন করতে হবে। তো এই ব্যালেন্সটা মেইনটেইন করার জন্য মার্চেন্ডাইজাররা সেইভাবে জিনিসপত্র ডিজাইন করে এবং সেইভাবে প্রোডাক্ট ডেভেলপ করে যে ফোকাস অন কাস্টমার স্যাটিসফ্যাকশন বাই অফারিং ডাইভার্স প্রোডাক্ট রেঞ্জ এন্ড পার্সোনালাইজড এক্সপেরিয়েন্স।